সৌদি আরবের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জিজানে অবস্থিত আরামকো তেল শোধনাগার থেকে আকাশে উঠছে বিশালাকার ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। শনিবার সকালে রেড সির কৌশলগত দুটি গুরুত্বপূর্ণ স্থান জিজান ও ইয়ানবু শহরের তেল স্থাপনায় ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। হামলার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে সশস্ত্র এই দলটি। ইয়ামানি সশস্ত্র বাহিনী 2 ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে। ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে জিজানের আরামকো স্থাপনার সংবেদনশীল স্থানে প্রথম হামলাটি চালানো হয়, আর দ্বিতীয় অভিযানটি চালানো হয়েছে ইয়ানবুর আরামকো স্থাপনায়। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সৌদি আরবের ওপর পূর্বে ঘোষিত সামুদ্রিক অবরোধ অব্যাহত থাকবে বলেও জানায় হুথি গোষ্ঠী। সৌদি শত্রুর ওপর আরোপিত সামুদ্রিক অবরোধ আগের মতোই বহাল থাকবে। আগামী দিনগুলোতে আমরা আমাদের সামরিক অবস্থান আরও বিস্তার করব এবং অবরোধের বদলে অবরোধ নীতিতে হাঁটব। এদিকে হুথিদের এই হামলার জবাবে ইয়েমেনের মারিব ও আল জৌফ অঞ্চলে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অস্ত্রাগার লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। রেড সিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ বলে জানিয়েছে রিয়াদ। একই সাথে ইয়েমেনের জাতীয় সরকারের বিমান বাহিনীও পৃথকভাবে হুথিদের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা পরিচালনা করছে। ইয়েমেনি কর্মকর্তারা জানান, সৌদি আরবের সঙ্গে হুথিদের 4 বছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এটিই ছিল হুথিদের বিরুদ্ধে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের প্রথম সরাসরি বড় ধরনের আক্রমণাত্মক অভিযান। ধারণ ক্ষমতা অনুযায়ী জিজানের এই শোধনাগারটিতে দৈনিক 400,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা হয়। অন্যদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দর দিয়ে প্রতিদিন মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে রিয়াদ। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে এই রুটটি ব্যবহার করে আসছে তারা। তবে দীর্ঘ 12 বছর ধরে চলা অবরোধের জবাবে সৌদির বিরুদ্ধে লড়াই ও সামুদ্রিক অবরোধের এই হুঁশিয়ারি দেয় হুথিরা। মানব সভ্যতার প্রাচীন স্থাপত্য এবং ঐতিহ্যের স্বীকৃতিতে ইউনেস্কোর ঝুলিতে যুক্ত হল এশিয়ার 2 দেশের নতুন সাংস্কৃতিক অধ্যায়। সাউথ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির 48তম সাধারণ অধিবেশনে স্থান করে নিয়েছে থাইল্যান্ডের 8ম শতাব্দীর প্রাচীন বৌদ্ধ মন্দির ওয়াট ফরা মহাতাত এবং চায়নার জিংদেজেন সিরামিক শিল্প অঞ্চল। দীর্ঘ 14 বছর টানা প্রচেষ্টার পর থাই সরকারের ঝুলিতে এসেছে এই আন্তর্জাতিক স্বীকৃতি। ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত 78 মিটার উঁচু ঘণ্টা আকৃতির এই স্মারক গম্বুজটি দক্ষিণ থাইল্যান্ডের প্রথম এবং সামগ্রিকভাবে দেশটির 6ষ্ঠ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অন্যদিকে 10ম থেকে 19বিংশ শতাব্দী পর্যন্ত টানা 1000 বছর বৈশ্বিক মৃৎশিল্পে নেতৃত্ব দেয়া চায়নার জিংদেজেন অঞ্চলটি বিশ্ব হেরিটেজ তালিকায় যুক্ত হওয়াকে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছে বেইজিং। এই নতুন অন্তর্ভুক্তি বিশ্ব ঐতিহ্য তালিকার গ্রহণযোগ্যতা বাড়াবে এবং বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক সমঝোতা ও গভীর বিশ্বাস গড়ে তুলতে নতুন গতি সঞ্চার করবে। বিশ্বের ইতিহাসে প্রথমবার কোনো একক চীনামাটি বা পিওরসেলিন শিল্প অঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিল ইউনেস্কো। এর মাধ্যমে বিশ্ব ঐতিহ্যের তালিকায় চায়নার মোট প্রত্নতাত্ত্বিক স্থানের সংখ্যা দাঁড়ালো 61টিতে। প্রাচীন সংস্কৃতি রক্ষা এবং 2 দেশের পর্যটন খাতে এই সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ সরকারের উদ্যোগে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রবাসী কার্ড। পরীক্ষামূলকভাবে আগামী আগস্ট থেকেই এর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা বিমানবন্দর, ইমিগ্রেশন, চিকিৎসা, ব্যাংকিং, বিনিয়োগ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবায় বিশেষ সুবিধা পাবেন। বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সেবা আরও সহজ ও আধুনিক করতে চালু হচ্ছে প্রবাসী কার্ড। সরকারের এই উদ্যোগের আওতায় কার্ডধারীরা বিমানবন্দরে কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, দ্রুত ইমিগ্রেশন, মিট অ্যান্ড গ্রিট এবং পিক অ্যান্ড ড্রপ সহ বিশেষ সুবিধা পাবেন। এই সেবাটা আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল সকল প্রবাসীদের, এবং কি আমরা আশা করব সরকার এটি দ্রুত কার্যকর করবে, এবং এটি যদি কার্যকর হয় সকল প্রবাসী ভাইদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে এবং মনের বাসনা পূরণ হবে। এছাড়া বিমান টিকিট, হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়, দেশ বিদেশে স্বল্প খরচে পরিবহন সুবিধা এবং সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় ডিসকাউন্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রবাসে কোনো বাংলাদেশের মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার সুবিধাও থাকবে এই কার্ডের আওতায়। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে
যে জিনিসটা সংসদে পাশ হয়েছে এটা যেন এই দ্রুত কার্যকর করা হয় এবং এটা যেন বাংলাদেশের অন্তত প্রবাসীরা যেন এই জিনিসটা দেখতে পায় খুব স্বল্প সময়ের মধ্যে। প্রবাস ফেরতদের পুনর্বাসন, বীমা সুবিধা, সহজে রেমিটেন্স পাঠানো, ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে ঋণ গ্রহণ এবং বিনিয়োগের সুযোগও যুক্ত করা হচ্ছে এই কার্ডে। পাশাপাশি জমির নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবায়ও অগ্রাধিকার পাবেন কার্ডধারীরা। কোনো প্রবাসী যদি মারা যান তাহলে বিনা খরচে, সরকারি খরচে দেশে নেওয়া হবে। এটা শুনে আমরা অনেকটি আনন্দিত। বাংলাদেশ সরকারের এই উদ্যোগে তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী তারা তাদের কমিটমেন্ট রাখছেন। আমাদের প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ইনক্লুড করে প্রবাসী কার্ড ওনারা দিবেন, যেটা সংসদে পাশ হয়েছে গত 3 দিন আগে। আমরা প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাচ্ছি এই জন্যে। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। এতে প্রবাসীদের সরকারি সেবা গ্রহণ সহজ হবে এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। আগামী অগাস্টে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পর পর্যায়ক্রমে প্রবাসীদের জন্য কার্ডটি চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতে প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি ও কর্মসংস্থান সংকটের প্রতিবাদে তরুণদের গড়ে তোলা দেশব্যাপী নজিরবিহীন আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করলেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত হাজার হাজার শিক্ষার্থীর লাগাতার বিক্ষোভের পর সামাজিক মাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠানোর ঘোষণা দেন তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের এই ঘোষণাকে ভারতের সংবিধান ও জনগণের বড় জয় বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আমরা এটা করে দেখিয়েছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। বিশ্বের যত বড় শক্তি হোক না কেন, তাদের কিভাবে মাথা নোয়াতে হয় তা সাধারণ মানুষ জানে। এটি ভারতের সংবিধান এবং জনগণের বড় জয়। বেশ কিছুদিন ধরেই দেশ জুড়ে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির ব্যানারে সরব ছিল শিক্ষার্থীরা। কিন্তু গত সোমবার পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার সময় আন্দোলনকারীদের ওপর পুলিশি লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপের পর আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ইন্টারনেট বিচ্ছিন্ন এবং 18টি মেট্রো স্টেশন বন্ধ করেও দমানো যায়নি তরুণদের বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই সরকারের সাথে সফল আলোচনা শেষে সব আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে তরুণদের সংগঠনটি। আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়ে গণমাধ্যমকে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, ভারতের শিক্ষার্থীদের এই ঐতিহাসিক জয় স্মরণীয় হয়ে থাকবে। এর আগে ক্ষতিপূরণ ও পুলিশি নির্যাতনের বিচারের দাবিও জানিয়েছিল আন্দোলনকারী নেতারা। মানসিক চাপে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে গত 20 জুলাই আন্দোলনকারীদের উপর নির্বিচারে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি একটা সময় রূপ নিয়েছে সরকার পতনের। তবে আন্দোলন বারুদের মতো দেশ জুড়ে ছড়িয়ে পড়ার আগেই শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। তবে এই আন্দোলন মোদী সরকারের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। রাতের আধারে মর্গের সামনে স্বজনদের দীর্ঘশ্বাস আর শোকের মাতমে ভারী হয়ে ওঠে পরিবেশ। শুক্রবার ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন 4 প্যালেস্টিনিয়ান। শোক সন্তপ্ত পরিবারগুলো সাধারণ প্রক্রিয়ায় স্বজনদের শেষ বিদায় জানাতে চেয়েছিল, কিন্তু তাতে বাদ সাধে ইসরায়েলি সামরিক বাহিনী। গভীর রাতে কড়া বিধিনিষেধের মধ্যে সীমিত সংখ্যক স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় জানাজা। নাবলুসের রাফিদিয়া হাসপাতালের মর্গের সামনে শত শত মানুষ উপস্থিত হলেও জানাজায় অংশ নিতে পারেননি তারা। তাল গ্রামে ঠান্ডা মাথায় 4 তরুণকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, দিনের বেলায় স্বাভাবিকভাবে জানাজাও পড়তে বাধা দেওয়া হয়। মধ্যরাতের পর খুব অল্প সংখ্যক স্বজনের উপস্থিতিতে দাফন সম্পন্ন করতে পরিবারগুলোকে বাধ্য করে দখলদার বাহিনী। ঘটনার সূত্রপাত নাবলুসের তাল গ্রামের পাশে ইসরায়েলি বসতি হাভাত গিলাত এলাকা থেকে। শনিবার ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখিয়ে হামলার ভয়াবহতা বর্ণনা করেন স্থানীয় প্যালেস্টিনিয়ানরা। সেখানে দেখা যায় একজন প্যালেস্টিনিয়ানকে 4 দিক থেকে ঘিরে আঘাত করছেন লাঠিসোঁটা ও অস্ত্রধারী উগ্র স্যাটেলাররা। সেখানে উপস্থিত হয়ে সরাসরি ওই প্যালেস্টিনিয়ানকে গুলি করে বসেন এক আইডিএফ সেনা।
বসতি স্থাপনকারীরা হামলা চালালে সেখানকার বাসিন্দারা তা প্রতিহত করতে এগিয়ে যান। এরপর তারা এই এলাকায় চলে আসে যেখানে হতাহতের ঘটনাটি ঘটেছে। তারা এখন এখানে বসতি স্থাপনকারীদের একটি নতুন আস্থান তৈরি করেছে। তারা এলোপাতাড়ি গুলি চালাচ্ছিল, ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমার ভাই ফারুক এক স্যাটেলাইটের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়, তবে শুরুতেই সরাসরি কাউকে লক্ষ্য করে গুলি করেনি। কিন্তু যখন একজন সেনা সদস্য সামনে আসে তখন আমার চাচাতো ভাই পিস্তল বের করে গুলি চালায়। এই পুরো ঘটনা ভিডিওতে স্পষ্টভাবে ধারণ করা আছে। এই ঘটনায় ইহাবের সহোদর এক ভাই ও 3 চাচাতো ভাই নিহত হন। বিপরীতে ইসরায়েলি বাহিনীর এক রিজার্ভ সেনা ও হাবাদ গিলাদ বসতির নিরাপত্তা দলের সদস্য নিহত হন। শুক্রবার দিনের আলোতেই 2 ইসরায়েলি সেনা মেজর ইউভাল এজরা এবং সার্জেন্ট বেনায়াহু মেলাতের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। ঘটনার পরপরই পুরো এলাকা অবরুদ্ধ করে ব্যাপক চিরুনি অভিযান শুরু করে আইডিএফ। তাল গ্রাম থেকেই আটক করা হয় অর্ধশতাধিক প্যালেস্টিনিয়ানকে, এমনকি হাসপাতাল থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়। এছাড়া শনিবার ভোর পর্যন্ত নাবলুস, রামাল্লা, জেনিন ও হেব্রন সহ পুরো ওয়েস্ট ব্যাংক জুড়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনী। অভিযানে অন্তত 66 প্যালেস্টিনিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর প্যালেস্টিনিয়ানদের ঘরবাড়ি ভেঙে ফেলা এবং ওই অঞ্চলে বসতি সম্প্রসারণ ত্বরান্বিত করার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।